হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, বিশেষ করে ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস। আজকে যে জার্নি শুরু হচ্ছে ডাব্লিউবিসিএস নিয়ে, ডেডিকেটেডলি ডাব্লিউবিসিএস পড়াশোনা যেগুলো বলেছিলাম, পুরো জিএস পোর্শনটা ধরে ধরে অ্যানালিসিস দেবো। তার প্রথম ক্লাস, এই ক্লাসের আগের যে ভিডিও যেটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মূলত যারা ডাব্লিউবিসিএসটাকেই ফোকাস করছো তাদের জন্যই পরপর পরপর টপিকগুলোকে অ্যানালিসিস। এখানে ডাব্লিউবিসিএস এর জন্য যেমন পড়াশোনা দরকার তেমন আলোচনাই হবে। তো তার আজকে প্রথম ক্লাস। যারা ডাব্লিউবিসিএস কে স্বপ্ন দেখছো, এখনো যারা সবে শুরু করছো তাদের জন্য একদম গোড়ার প্রথম যে ধারণাগুলো ক্লিয়ার করা দরকার, সেই ধারণাগুলোকে নিয়েই আজকের এই জার্নি। মন দিয়ে পুরো জিনিসগুলো পরপর পরপর দেখবে আশা করি, এবং চলো জার্নি শুরু করা যাক। প্রথমেই আমরা যখন ডাব্লিউবিসিএস এই শব্দটা উচ্চারণ করি, আমাদের অন্তত এইটুকু ধারণা আছে যে ডাব্লিউবিসিএস, যার একটা পুরো নাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস অর্থাৎ সমাজের জন্য সেবা করতে হবে। যে সমাজের জন্য সেবা করব তার জন্য সরকারের হয়ে আমরা লড়াই করব এবং তার বিনিময়ে আমরা কিছু পারিশ্রমিক পাবো। তার মানে এটা আর পাঁচটা সার্ভিসের থেকে আলাদা, কারণ এখানে আমাদের কাঁধে দায়ভার রয়েছে দেশকে, রাজ্যকে এগিয়ে, বিশেষত রাজ্যকে এগিয়ে দেওয়ার। কারণ আমরা রাজ্য স্তরের প্রথম যে চাকরিটা ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস, তার জন্যই প্রস্তুতি নিই। এবার এই যে রাজ্য, দেশকে যেতে হবে, রাজ্যকে যেতে হবে, ন্যাচারালি এই বিষয়গুলোতে যে সিলেবাস রয়েছে ফটাফট আমরা বলে দিই সিভিল সার্ভিসের লোকজন। সিভিল সার্ভিসের যে সিলেবাস সেটা হচ্ছে তোমার সব থেকে ক্ষুদ্রতম নোট, যেটা তুমি পড়তে পারলে তোমার পরীক্ষায় পাশ করতে পারবে। এইরকম বড় বড় জ্ঞানের কথা আমরা অন্যান্য জায়গায় শুনে থাকি, কিন্তু আদতে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার, যে ভাই আমি লড়বো, হোয়াই, হোয়াট, হাউ, এগুলো নিয়ে আগের দিন কথা বলেছি। কিন্তু যে কারণে লড়াই করতে নামছি আমরা, কোথায় নামবো, কোন ধরনের যুদ্ধে নামবো, তার জন্য বেসিক কিছু ধারণা ক্লিয়ার। এটা কি? আমরা যখনই এই দেশ শব্দটা উচ্চারণ করি বা রাজ্য শব্দটা উচ্চারণ করি, তখন ছোটবেলার থেকে শব্দগুলো শুনে আসছি মানেই এটা নয় যে আমাদের ধারণা পরিষ্কার রয়েছে। কারণ যে দেশের জন্য লড়াই করব, যেটাকে আমাদের দেশ বলে মানছি আমরা, যে রাজ্যের জন্য সারাটা জীবন কর্মক্ষেত্র আমরা কর্মজীবন নেব, সার্ভিস শুধু যে পরীক্ষা দেওয়া চাকরি করলাম তা তো নয়। কারণ এরকম অফিসার প্রচুর আছে, কিন্তু কটা অফিসারের নাম তোমার মনে থাকছে? তার মানে তুমি কতখানি কর্মজীবনে প্রতিষ্ঠিত সেটাও তো মাথার মধ্যে রাখতে হবে, কারণ কেরিয়ার তো ওপর দিকে উঠতে হবে। ওপর দিকে উঠবে বলে তো তুমি স্বপ্ন দেখছো। তাহলে এই দেশ কি জিনিস সেটা কি জানা দরকার সবার প্রথমে। তাহলেই না তার ইতিহাস জানতে ইচ্ছা করবে, তার ভূগোল জানতে ইচ্ছা করবে, তার রাষ্ট্রনীতি, ইন্ডিয়ান পলিটি যেটা আমরা বলি, সেই রাষ্ট্রনীতি জানতে ইচ্ছা করবে, অর্থনীতি জানতে ইচ্ছা করবে, সেই দেশে সায়েন্সের কাজকর্ম হচ্ছে। কারণ আমি একজন যদি ভাবি আমলা হই, অ্যাডমিনিস্ট্রেটর হই, তাহলে আমাকে আমার এলাকার মধ্যে কি কি কাজ করতে, সেইগুলো জানতে ইচ্ছা করবে। সেগুলো তো সিলেবাস পরোক্ষে। তাহলে সেই জন্য আজকে আমরা বেসিক যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো একদম শুরুর ক্লাসে, সেটা হচ্ছে হোয়াট ইজ কান্ট্রি, হোয়াট ইজ স্টেট অ্যান্ড হোয়াট ইজ নেশন। আমি দীর্ঘদিন ধরে পড়াতে পড়াতে যখন শুরুর ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে ছেলেদেরকে যখন জিজ্ঞাসা করি যে বাবা বলো দেখি হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন কান্ট্রি, স্টেটস অ্যান্ড নেশনস, তারা তখন আমতা আমতা করে বলে যে কান্ট্রি মানেও স্যার দেশ, স্টেট মানে স্যার অনেক সময় রাজ্যও বোঝায় আবার রাষ্ট্রও বোঝায়, নেশন মানে তো স্যার দেশ বা জাতি বোঝায়। কিন্তু এর কোর কনসেপ্টটা কি? কারণ আমরা ভারতবর্ষ নামেও একটা দেশে বসবাস করছি, অর্থাৎ এখানে আমার দেশ হচ্ছে ভারতবর্ষ। আবার এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে আমরা পশ্চিমবঙ্গ বাস করছি, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে আমাদের জন্য এখানকার রাজ্য বা স্টেট। আবার অনেক সময় ইন্ডিয়াকেও তো আমরা একটা স্টেট বলি, কারণ যখন কনস্টিটিউশন পড়ি তখন ইউনিয়ন অফ স্টেটস বলছি আমরা। তাহলে আবার ন্যাশনালিটি যখন ফর্ম ফিল আপ করি তখন ন্যাশনালিটি লেখার সময় আমরা ইন্ডিয়ান লিখি। এই ধারণাগুলো কি? মূলত বারবার করে বলেছিলাম যে এই চ্যানেলে এমন এমন ভিডিও পাবে তোমরা, এবং অবশ্যই সিলেবাস ওরিয়েন্টেডই পাচ্ছ,
যেখানে তোমার ভাবনাটাকে একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমি, এবং কনসেপ্টটা সহজে কি করে বুঝতে পারো, যাতে তথাকথিতভাবে মুখস্থ বিদ্যা না চলতে হয়। কারণ একজন অফিসারের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ বেশি হওয়া দরকার, সেটার জন্যই কিন্তু, সেই উদ্দেশ্যে কিন্তু এই WBCS প্রো। এনিওয়ে, সুতরাং আর 5 জনের মতো করে ভাববো না, আমরা বার্ডস ভিউতে ভাববো, আমরা পেন ভিউতে পড়াশোনা বা চর্চা করব। চলো শুরু করে দিই আজকের চর্চার বিষয়, যে কান্ট্রি বলতে কি বুঝি আমরা, স্টেট বলতে কি বুঝি আমরা, এবং নেশন বলতেই বা কি বুঝি আমরা। মূলত যদি আজকে আমরা কান্ট্রি বলি, তাহলে সহজ কথায় চলতি ভাষায় লোকজন আমরা বলে থাকি কান্ট্রি মানে স্যার দেশ, এটা বলে থাকি। যখন আমরা স্টেট বলি, তখন চলতি কথায় লোকজন আমরা বলি হয় রাজ্য বা প্রদেশ, অথবা বলে থাকি আমরা রাষ্ট্র। আবার নেশন কথাটা বলতে গেলে আমরা বুঝি দেশ বা জাতিকে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে স্যার তিনখানা আলাদা আলাদা শব্দের ইংরেজিতে দরকারটা কেন পড়লো? ওরা এত মাথা মোটা যে একই শব্দের বারবার করে সিনোনিম অ্যান্টোনিম করার জন্য এই জিনিসগুলো করার চেষ্টা করছে, তাই কি? আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে আড্ডায় প্রায়শই একটা শব্দ আমরা অনেক সময় বলে দেখি, এই তুই ঘটি না বাঙাল রে, বলে থাকি না? আর যখন জানতে পারি যে সে মানুষটা বাঙাল, তখন দেখবে যারা আমাদের বয়স্ক লোকজন বাড়ির, তখন তারা একটা কথা বলে, তোমার দেশ কোথায় ছিল? বলি না আমরা নোয়াখালী নাকি বরিশাল নাকি ঢাকা নাকি ময়মনসিংহ, না বলি না তোমার দেশ কোথায় ছিল? আচ্ছা, দেশ বলতে কি বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে বোঝাচ্ছি? আমাদের সাধারণ কথায় বলার চেষ্টা করি, কি বোঝার চেষ্টা করি? তাহলে আজকে নোয়াখালী বা পাবনা কিংবা আজকে ময়মনসিংহ কিংবা ঢাকা বা কুষ্টিয়া, যে জায়গাগুলোর কথা বলছি, চট্টগ্রাম, রংপুর, যে যেখানকার লোকজনই হোক না কেন, তাদের অরিজিনাল রুট যেখানকারই লোক হোক না কেন, সেইখানকার কিন্তু একটা কালচার মিশে রয়েছে, অর্থাৎ সংস্কৃতি রয়েছে। কেউ ঝাল বেশি খায়, ঝাল কম খায়, কারোর প্রোনাউন্সিয়েশন এক এক রকম। আজকে তুমি যদি পশ্চিম বাংলার মধ্যেই ভাবো, মেদিনীপুর, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ল্যাঙ্গুয়েজ, পুরুলিয়া বাঁকুড়ার ল্যাঙ্গুয়েজ, বীরভূমের ল্যাঙ্গুয়েজ, মুর্শিদাবাদের ল্যাঙ্গুয়েজ, অঞ্চল ভেদে ভাষার তারতম্য হয়ে যায় না? উত্তরবঙ্গের মানুষজনের ভাষার সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষজনের ভাষার পার্থক্য হয়ে যায় না? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলতে কি জিওগ্রাফিক্যালি পজিশন বোঝানো হচ্ছে, তো ভাগাভাগি নেই, জিওগ্রাফিক্যাল পজিশন বোঝানো। অর্থাৎ একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্ক, যে ল্যান্ডমার্কের বিভিন্ন পজিশনের মধ্যে তার কোনো বাউন্ডেশন নেই, সেই বাউন্ডেশনটা না বলতে পারি কি হবে? সেখানে নিশ্চয়ই কোনো নদী নালা রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, এবং সেখানকার ফুড কালচার আলাদা, সেখানকার মানুষের সংস্কৃতি, মানে কথা বলার ধরন হোক, কি জামা কাপড় পোশাক পরার ধরন হোক, কিংবা উৎসব হোক, মেলা হোক, নাচ গান হোক, সব পাল্টে পাল্টে যায়। যদি নাচ গান উৎসব হয়, তাহলে সেখানকার বাদ্যযন্ত্র পাল্টে পাল্টে যায়। ভালো করে খেয়াল করে দেখো, দুই ধরনের দোতারা দেখতে পাওয়া যায়। যখন আমরা আর্ট অ্যান্ড কালচারে কাজ করে তখন সেগুলো দেখবো। দোতারা দেখবে দুই ধরনের হয়, একটা এরকম টাইপের শেপে হয়, মোটামুটি ওই লাউয়ের ডগা দিয়ে বানানো হয়, এটা এক ধরনের দোতারা, ঠিক আছে? আবার এক ধরনের দোতারা হয় যেটা দেখতে হয় তলার দিকটা গোল টাইপের, কিন্তু হাতলটা অনেকটা লম্বা হয়। দোতারাও কিন্তু দুই রকমের হয়ে যায়, তাই না? এগুলো নিয়ে আমরা আর্ট অ্যান্ড কালচারে আলোচনা করব। অর্থাৎ এই যে বাজনা বাজানোর তারতম্য হয়ে যাচ্ছে। আচ্ছা, রাঢ় বাংলাতে বিশেষ করে আমরা যে বীরভূমে শান্তিনিকেতনে যে বাউল গান শুনতে যাই, এখানকার গানের যে ধরন, যে রুক্ষতা থাকে, যে চড়া ব্যাপার থাকে, তুমি ভালো করে দেখো, যখন নদীমাতৃক জায়গায় যখন আমরা ভাটিয়ালি ভাবেয়া শুনি, সেখানকার গানের চলন কেন পাল্টে যাচ্ছে? অর্থাৎ সংস্কৃতি পাল্টাচ্ছে, কোনো জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্কের ওপর, তাদের জীবনযাত্রার প্রভাবের ওপর নির্ভর করে তাদের সংস্কৃতি পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে সেই জিনিসটাকে আমরা কান্ট্রি সাইট ইংরেজিতে বলে থাকি। কান্ট্রি সাইট বা দেশ বলতে পারি কোন জায়গার লোকালিটি। এবার সেই জায়গাতে শাসন করছে কারা, অর্থাৎ পলিটিক্যাল কনসেপ্ট চলে আসছে।
শাসনতন্ত্র চলে আসছে, রাজাকে, সরকারকে, তখন তাকে স্যার আমরা বলছি রাষ্ট্র ব্যবস্থা বা স্টেটহুড বলছি। আবার এই সিস্টেমের মধ্যে আমরা যারা বসবাস করছি, আমাদের যে আইডেন্টিটি তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি সেই অঞ্চলটাকে পুরোটাকে নিয়ে নেশন, বা সেখানকার লোকজনকে বলছি সেই ন্যাশনালিটির লোক। অর্থাৎ যদি এইটাকে তো বললাম সহজ ভাষায়, একবারে জট ডাউন করে দিলাম। এই জিনিসগুলোকে যদি এবার পড়াশোনাতে কনভার্ট করি, তাহলে পিওর কনসেপ্ট এবার থেকে শুরু করো। স্যার কি জিনিস দেখো, আচ্ছা প্রথমে বলে রাখি, এই চ্যানেলে আমার যেসব ছাত্র বন্ধুরা তোমরা রয়েছো, যেসব এক্সাম কমরেডস রয়েছি, আমরা ডাব্লিউবিসিএসকে অ্যাসপায়ার করছি, ডাব্লিউবিসিএস এর জন্য আমরা স্বপ্ন দেখছি, লড়াই করছি, তাদের প্রত্যেককে বলে রাখছি বাবা, আমার নোট নর্মাল পিপিটির মতো করে হবে না। অনেকেই বলে পিপিটি খুব কম কথায় লিখতে হয়, আবার অনেকে বলে যে স্যার আপনার পিপিটি ঠিকঠাক নয়। আমি আবার বলছি, এই পিপিটি পুরোপুরি তোমাদের জন্য, মানে এটা পুরোপুরি নোট। এবং সেই নোটের ব্যাপারে তোমাদের একটা কথা বলে রাখি, আমার নোটের মধ্যে ইংরাজিও যেমন থাকবে, বাংলা ভাষাও তেমন থাকবে। তাই যাদের বাংলায় বুঝতে অসুবিধা তারাও যেমন বুঝতে পারবে, যাদের ইংরাজি ভাষায় সমস্যা একটু আধটু রয়েছে তারাও বুঝতে পারবে। তাই তোমরা দুই রকম লোকজনই কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারো। থরোলি সবার জন্যই, প্রপার ডাব্লিউবিসির যারা চিন্তা করছে তাদের জন্যই কিন্তু এত আয়োজন করা হচ্ছে। আর এই সমস্ত নোটপত্র কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে দিয়ে দেওয়া হবে। সুতরাং নির্ভয়ে থাকো, পড়াশোনা করে চর্চা করো, ঠিক আছে? আমরা আস্তে আস্তে পার হয়ে যাবো। চলো টপিকে চলে আসি, যেটা বলছিলাম, এ সোভারেন স্টেট হ্যাজ রেকগনাইজড বাউন্ডারিজ। নাকি দেখো যে কথাটা তোমাদের বলছিলাম একটু আগেই, যে একটা ল্যান্ডমার্ক থাকবে। তার মানে যে একটি সোভারেন স্টেট, সোভারেন শব্দটা সার্বভৌম। এবার কনসেপ্ট যখন পড়া শুরু করে দিই আমরা কনস্টিটিউশনের পড়ার সময়, তখন ফটাফট বলি আমরা আমাদের ইন্ডিয়া কেমন, আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক রিপাবলিক, সোভারেন, এসব অনেক কথা বলা শুরু করে দিই। তো সোভারেন জিনিসটা কি তখন পড়ি, কিন্তু আগে তো কনসেপ্ট ক্লিয়ার করাটা উচিত ছিল। সোভারেন মানে হচ্ছে এমন একটা দেশ হতে হবে যে দেশটা কারোর দ্বারা কোনো রকমভাবেই বায়াসড হবে না। মানে আজকে আমি আমার পাশের দেশের সঙ্গে সতীনের মতো সম্পর্ক রাখবো নাকি বন্ধুর মতো সম্পর্ক রাখবো, সেটা আমার নিজস্ব সিদ্ধান্ত। বাইরের কোনো লোক এসে আমাকে নাক গলাতে পারবে না। তার মানে আমার বাইরের দেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা আমার ব্যাপার। অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমাদের যা সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ আমাদেরই সিদ্ধান্ত, বাইরের কারোর নাক গলানি শুনবো না। আবার আমাদের দেশের মধ্যে আমরা পান্তা ভাত খাবো না বিরিয়ানি খাবো, সেটাও বাইরের দেশ এসে বলবে না, সেটা আমাদের সিদ্ধান্ত হবে। অর্থাৎ ইন্টারনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও আমরা কোনো রকম প্রভোকেশন মানব না। অর্থাৎ সম্পূর্ণরূপই আমরা স্বাধীন একটি দেশ। এই রকম সম্পূর্ণ স্বাধীনতা যদি চলে আসে, তখন তাকে আমরা বলি সার্বভৌমত্ব বা সোভারেনিটি। তাহলে যে শব্দটা স্যার এখানে লেখা আছে, একটা গভর্নিং সিস্টেম থাকছে। সোভারেন স্টেট হ্যাজ রেকগনাইজড বাউন্ডারিজ। একটা সোভারেন স্টেটকে অবশ্যই তার বাউন্ডারি থাকতেই হবে, এবং বাউন্ডারি দ্বারাই সোভারেন স্টেটটা কোন পার্টিকুলার রাষ্ট্র সেটা নিশ্চিত হবে। তার মানুষজন কেমন হবে, পিপল কেমন থাকবে, অ্যান্ড ইন্টারন্যাশনালি রেকগনাইজড গভর্নমেন্ট। এমন একটা সরকার থাকবে যে সরকার সারা বিশ্বের মধ্যে তার পরিচয় থাকবে, যে এটা ভারত সরকার, কি এটা পাকিস্তান সরকার, কি এটা বাংলাদেশ সরকার, কি নেপাল সরকার। দেখো এরা প্রত্যেকে কিন্তু পৃথক পৃথক দেশ। অর্থাৎ এই প্রত্যেক সরকারের আলাদা ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিক স্তরে পরিচিতি রয়েছে বা রেকগনিশনস রয়েছে। তখনই তাকে আমরা বলছি ফরেন স্টেট, নাম্বার 1। নাম্বার 2, নেশনস আর গ্রুপস দ্যাট শেয়ার কমন ল্যাঙ্গুয়েজ। কোনো একটা নেশন যখন হয় তখন এটা তাকে গ্রুপ বোঝানো হতে পারে, যেখানে কোনো একটা কমন ভাষা ব্যবহার করা হতে পারে, কমন কালচার ব্যবহার করা যেতে পারে, কমন হিস্ট্রিও থাকতে পারে। আমরা যখন ভারতবর্ষের ইতিহাস পড়ি তখন বাংলার জন্য একটা, উড়িষ্যার জন্য একটা, আজকে পাকিস্তানের জন্য, পাঞ্জাবের জন্য একটা, তামিলনাড়ুর জন্য একটা, এরকম কি পড়ি, নাকি গোটা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ি? আমাদের সিলেবাসে কি থাকে? ইন্ডিয়ান হিস্ট্রি। অর্থাৎ একটা কমন কালচারাল, হিস্ট্রিক্যাল এবং ল্যাঙ্গুয়েজিক্যাল জন্য একটা গোল থাকে, ঠিক আছে?
বাট কোথাও না কোথাও অনেক সময় নেশানের ক্ষেত্রে কি হতে পারে, সোভারেনিটি ল্যাক করতে পারে। মে বলেছে দেখো, অর্থাৎ সমস্ত সোভারেন স্টেট নেশন নাও হতে পারে। তাহলে এইখানটা প্যাচ শুরু হচ্ছে। আমি বলেছি কি ধীরে ধীরে কোর কনসেপ্টে ঢুকবো, প্রথম থেকেই বলছি এইরকম টপিক তোমরা সচরাচর দেখো না, তাই সেখান থেকে শুরু করব। ওই প্রাচীন প্রস্তর যুগ পড়াবো বাবা, সেগুলোও লাগবে, বাট সেরকমভাবেই পড়াবো যেমন সিভিল সার্ভিস ডিমান্ড করে, তথাকথিতভাবে পড়ানো হবে না এখানে, ঠিক? অর্থাৎ যারা সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট মূলত তাদের জন্যই এই ক্লাস। যেটা বলছিলাম, তার মানে নেশন আর সোভারেন স্টেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নেশনের মধ্যে সোভারেনিটি কিন্তু ল্যাক করলেও করতে পারে, সবসময় যে সোভারেন স্টেট একটা নেশন হবে তার কোনো মানে নেই, এটুকু ক্লিয়ার। এ কান্ট্রি ক্যান মিন আ স্টেট, তার মানে স্টেট মানে কান্ট্রি হতে পারে, আবার কান্ট্রি মানে স্টেটও হতে পারে, সমস্যা নেই। সোভারেন স্টেটও হতে পারে, অর নেশন স্টেটও হতে পারে। তার মানে কান্ট্রি ক্যান বি, কান্ট্রি বলা হয়, তাহলে কান্ট্রি কিন্তু দুই রকমই হতে পারে, নেশনও হতে পারে, আবার সোভারেন স্টেটও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু নেশন মে বি অর মে নট বি সোভারেন স্টেট। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার স্যার? এখান থেকে এই সম্পর্কটুকু আমরা কিন্তু মাইন্ড ম্যাপে বার করে নিতে পারছি। এরপর কি স্যার? তাহলে কোনটা নেশন, কোনটা স্টেট, কোনটা কান্ট্রি, এদের নিজস্ব কিছু ফিচার্স থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেই জিনিসগুলোকে এবার আমরা ধীরে ধীরে পড়ার চেষ্টা করি। কান্ট্রি অ্যান্ড স্টেট আর এসেনশিয়ালি সিনোনিমাস। কান্ট্রি বা স্টেট অবশ্যই একরকমভাবে বলা যেতে পারে, প্রতিশব্দ, সমস্যা নেই। বিকজ দে বোথ রেফার টু পলিটিক্যাল এন্টিটিস। অর্থাৎ কান্ট্রির একটা দেশের সরকার থাকবে, রাজ্য তারও সরকার থাকবে, বা রাষ্ট্র তার সরকার থাকবে, গভর্ন দেমসেলফ, যে সরকার তাদেরকে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। However, a group of people who share the same culture but do not have their own sovereign state is referred a nation. কালচার হয়তো সেম ব্যবহার করছি আমরা, কিন্তু তাদের নিজস্ব কোনো গভর্নিং সিস্টেম নেই, সোভারেনিটি নেই, তখন তাকে আমরা আর স্টেট বা কান্ট্রি বলবো না, তখন তাদেরকে বলবো কি, নেশন বলবো। এবার এই যে স্টেট কখনো কখনো হয়ে যায় রাজ্য আর কখনো কখনো হয়ে যায় রাষ্ট্র, স্যার এই পার্থক্য কি করে বুঝবো? কারণ আমরা তো বাঙালি লোকজন, আমরা তো ব্রিটিশ লোকজন নই। তাহলে স্যার এইখানটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কি স্যার জিনিসটা? যখন আমরা স্টেটের মধ্যে এই এসটাকে স্মলে লিখি, রিটেন ইন লোয়ার কেস লেটার, দ্যাট ইন্ডিকেটস স্টেট ইন আ কোয়েশ্চেন ইজ পার্ট অফ এ লার্জার কান্ট্রি। যদি কখনো স্টেট বানানটাতে এস ছোট হাতের হয়, তাহলে বুঝতে হবে সেটা আসলে কোনো একটা বড় দেশের ছোট্ট প্রদেশ, অর্থাৎ রাজ্য বোঝানো হচ্ছে। ছোট হাতের এস মানে রাজ্য। whereas যখন এস বড় হাতের লেখা হবে, ক্যাপিটালাইজড করা হবে, তখন বুঝতে হবে ইটস আ ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা বড় দেশকে মানে বোঝানো হচ্ছে এস দ্বারা। তাহলে হাতের লেখা ছোট বড় ব্যাপার থাকছে, যদি এস ক্যাপিটালে হয় তাহলে দেশ বোঝানো হচ্ছে স্টেট অর্থে, মানে রাষ্ট্র বোঝানো হচ্ছে, আর যদি স্মল হয় এস, তাহলে বুঝতে হবে সেটা রাজ্য হচ্ছে। বেসিক জিনিস। এরপর স্যার, এরপর যদি আমাদেরকে আরেকটু দেখতে জানতে হয়, তাহলে খেলা ঘুরে যাবে দুটো তত্ত্বের ওপর। এক, মন্টেভিডিও কনভেনশন ট্রিটি বলে একটা চুক্তি করা হয়েছিল, আরেকটা কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড বলে আরেকটা কনসেপ্ট রয়েছে। এই দুখানা থিওরির ওপর ডিপেন্ড করে আমরা আলোচনা করতে পারি বা পার্থক্যকরণ করতে, পৃথকীকরণ করতে পারি যে কান্ট্রিগুলোর তারতম্য কি কি হয়। দেশ ভেদে এই যে সংজ্ঞা পাল্টে যাচ্ছে, কোনটা কান্ট্রি, কোনটা স্টেট, কোনটা নেশন, এইগুলো পাল্টে পাল্টে যাবে। এই দুখানা থিওরি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তার জিনিস আমি আবার বলছি, থিওরিগুলোর নাম কি? একটা মন্টেভিডিও কনভেনশন ট্রিটি আর একটা কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড। কি জিনিস স্যার? কনভেনশন অফ রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টেট, অর্থাৎ একটি রাষ্ট্রের তার কি অধিকার আছে এবং তার কি কর্তব্য রয়েছে, সেটাকে নিয়ে
একটা সম্মেলন হয়েছিল। কোথায় স্যার? মন্টেভিডিও বলে একটা জায়গা, এটা কোথায়? উরুগুয়েতে, ইন দ্য ইয়ার 1933 সালে মন্টেভিডিওতে উরুগুয়েতে একটা কনভেনশন হয়েছিল রাষ্ট্রের কর্তব্য এবং অধিকার নিয়ে। এবং সেই যে সম্মেলন, তার থেকে আলোচনাতে উঠে আসে একটা চুক্তি যে না, এই জিনিসগুলো থাকা দরকার। এবং অ্যাকর্ডিং টু দিস ট্রিটি যেটা জানতে পারি আমরা, স্টেটের সংজ্ঞা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো এই কনসেপ্ট অনুযায়ী বলা হয়েছে 4টে মূল বৈশিষ্ট্য থাকতেই হবে। কোনো একটা রাষ্ট্র বলতে কি বোঝায় এটা বুঝতে গেলে 4টে কনসেপ্ট থাকতে হবে প্রাইমারি লেভেল। কি কি স্যার? 1, ইট মাস্ট হ্যাভ এ পার্মানেন্ট পপুলেশন, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যায় কিন্তু জনসংখ্যা থাকতে হবে দেশে। তার মানে সেন্সাস করতে হবে, জনসংখ্যা তো নিশ্চয়ই বাড়বে বা কমবে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা থাকবে। এমনটা নয় যে আমার বাড়ির মাঠ রয়েছে, মাঠে ওর বাড়ির গরু, ওর বাড়ির ছাগল ঢুকে পড়ছে, আবার দুমদারাকে ইচ্ছা করতে বেরিয়ে যাচ্ছে। তার মানে ভাই কার জমিতে কতটুকু রোগ রয়েছে সেটুকু যেন ক্লিয়ার থাকে। মানে পপুলেশন পার্মানেন্ট হতে হবে, এটা ম্যান্ডেটারি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ইট মাস্ট হ্যাভ এ ডিফাইন্ড টেরিটরি। ডিফাইন্ড বলা হয়েছে, তার মানে আমার মাঠে কতগুলো লোক থাকছে, সেই লোকের সংখ্যা যেমন নির্দিষ্ট, আর আমার মাঠটা কতখানি এরিয়া জুড়ে তার সংজ্ঞাও সঞ্চিত হয়ে রয়েছে, নির্দিষ্টকরণ রয়েছে। এবার তুমি দেখবে যখন আমরা কনস্টিটিউশন পড়ি, তখন আমরা প্রথম টপিকটাই পড়ে থাকি, যখন সংবিধানের প্রথম চ্যাপ্টার পড়ি আমরা, পার্ট পড়ি আমরা প্রথম, তখন ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পড়ি, মানে ভারত ও তার মূল ভূখণ্ড পড়ার চেষ্টা। যখন ভারতের ভূগোল পড়ি আমরা, তখন আমরা কি করি মনে করে দেখো, ভারতের উত্তর থেকে দক্ষিণ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দক্ষিণতম পয়েন্ট, পূর্ব থেকে পশ্চিমতম পয়েন্ট, তার পুরোপুরি এরিয়া পড়ার চেষ্টা করি, ভূগোলের প্রথম চ্যাপ্টারে পড়ি। তুমি তাকিয়ে দেখো যখন আমরা ইতিহাস পড়ি, তখন ইতিহাসের শুরুতে প্রস্তর যুগ না পড়ে আমাদের কালচার হচ্ছে, আমরা কি পড়ার চেষ্টা করি যে ভারত বলতে কোনটা হচ্ছি, এবং সেই সময় ভারতের কোন কোন থেকে কি কি উপাদান নিয়ে আমরা সেখানকার ইতিহাস আহরণ করতে পারছি, ধারণ করতে পারছি। অর্থাৎ আমরা আগে লোকালিটি ফিক্স করি, তারপরে সেখানকার ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সায়েন্স সমস্ত কিছু চর্চা করার চেষ্টা করি। বোঝা গেল? সুতরাং সেই জায়গাটাকে অন্তত নির্দিষ্টকরণ করতে হবে। 1 নম্বর। 2 নম্বর গেল। 3 নম্বর, ইট মাস্ট হ্যাভ এ গভর্নমেন্ট। একটা দেশ থাকবে, একটা জমি থাকবে, জমির মালিকটাকে জানা যাবে সেটা হতে পারে না, অর্থাৎ গভর্নমেন্ট থাকতেই হবে, যদি তাকে স্টেট বলতে হয়, রাষ্ট্র বলতে হয়। ইট মাস্ট হ্যাভ এবল টু হ্যাভ ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ আদার স্টেটস। অবশ্যই সেই রাষ্ট্র ব্যবস্থাকে তার কূটনৈতিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, যাতে অন্য রাষ্ট্রের সঙ্গে সে পররাষ্ট্র নীতি ঠিকঠাক মেনটেন করতে পারে। এই 4টে যদি তার কাছে থাকে, 4টে বৈশিষ্ট্য থাকে, তাহলেই এই 4 প্রিন্সিপালস দিয়েই আমরা ডিফাইন করতে পারি ইজ ইট স্টেট অর নট। ক্লিয়ার স্যার? চলো আরেকটু পড়াশোনা করি। এই দেখো, আমি আগেও বলছি একই জিনিস বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় আমি কিন্তু দিয়ে রেখে দিয়েছি। সুতরাং এই নোটগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ডেসক্রিপশন থেকে দেখো দেওয়া আছে। তাই পড়াশোনা এখান থেকে করো, কোনো সমস্যা নেই। ধীরে সুস্থে আমরা আমাদের স্বপ্ন জিতবই, এটুকু গ্যারান্টি। চলো পরেরটা। ইন অ্যাডিশন, আর কি জানতে পাচ্ছি এই কনভেনশন ট্রিটি থেকে? কি জানতে পাচ্ছি স্যার? মন্টেভিডিও থেকে। ইন অ্যাডিশন, দ্য কনভেনশন স্টেটেড দ্যাট দ্য রিকগনিশন অফ এ স্টেট by other states was not necessary for the existence of a state, which meant that a country could exist even if other nations did not recognize it. সহজ ভাষায় স্যার, ওই চুক্তিতে, মন্টেভিডিও চুক্তিতে আর একটা কথা বলা হয়েছিল যে একটি রাষ্ট্রের অস্তিত্বের জন্য অন্যান্য রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের স্বীকৃতি অপরিহার্য নয়। অর্থাৎ আমাকে কেউ বলে দিল যে তুমি না রাষ্ট্র নও, তার মানে আমি রাষ্ট্র হলাম না, এটার কোনো মানে নেই। অর্থাৎ সোভারেনিটি তো এখানটাই, সার্বভৌমত্ব তো এখানটাই, যে তুমি কি বলছো না বলছো কিছু যায় আসছে না, আমি আমার মতো করে কমপ্লিটলি স্বাধীন। তার মানে রাষ্ট্র তখনই হবে তখন কেউ রেকগনিশন করছে বা না করছে তার কোনো ব্যাপার ডিপেন্ড করছে না। অর্থাৎ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকতে হয় তাহলে অন্যের স্বীকৃতি লাগবেই, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, অপরিহার্য নয়। যার অর্থ হলো
অন্য জাতিগুলি স্বীকৃতি না দিলেও একটি দেশ অস্তিত্ব রাখতে পারে। কেউ জোর জবরদস্তি করে বলতেই পারে এই জায়গাটা আমার জায়গা, তার মানে এটা নয় দেশটার নিজস্ব আইডেন্টিটি থাকবে না। এই চুক্তিতে মন্টেভিডিও কনভেনশনে কিন্তু সেটাই আসছে। আর কি বলছে? আর বলছে অন দ্য আদার হ্যান্ড কনস্টিটিউটিভ থিওরি অফ দ্য স্টেটহুড, যেটা আরেকটা থিওরি বলছিলাম সেই থিওরি অনুযায়ী, এটা হচ্ছে মন্টেভিডিও থিওরি অনুযায়ী। অন্যদিকে কনস্টিটিউটিভ থিওরি অফ দ্য স্টেটহুড held a country was only considered existing if it was acknowledged as a sovereign nation by other nation. মন্টেভিডিও বলছে অন্যের দ্বারা স্বীকৃতপ্রাপ্ত না হলেও তুমি একটি স্টেট, whereas statehood এই কনস্টিটিউটিভ থিওরি অনুযায়ী বলা হচ্ছে যদি অন্য রাজ্য তোমাকে স্বীকৃতি দেয়, যদি অ্যাকনলেজড করে, তবেই তুমি পৃথক রাষ্ট্র হিসেবে তোমার একটা পরিচিতি থাকবে, আদারওয়াইজ থাকবে না। তাহলে স্যার এখানে দুই ধরনের থিওরি, দুই রকমের চব্য আছে। একজন বলছে অন্যের দ্বারা তুমি রিকগনাইজ যে তুমি ডাক্তার, আরেকজন বলছে যে না তুমি ডাক্তার কি ডাক্তার না, কে কি বললো তাতে আমার যায় আসে না, আমি ডাক্তারি করেই যাবো। তাহলে স্যার ডাক্তার জিনিসটা কি এটা তো বুঝতেই পারছি না। তাহলে একটু প্যাচ হওয়া শুরু হচ্ছে। তাহলে আমরা কোনটাকে স্যার বলবো রাষ্ট্র, কোনটাকে বলবো রাষ্ট্র নয়, একটু প্যাচাপ্যাচি আসছে। তাহলে নিশ্চয়ই অতীতকালের কিছু কনসেপ্ট রয়েছে, বর্তমান অর্থাৎ মডার্ন এরাতে কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো কি স্যার? Therefore, a country is considered to be independent if other countries recognize it as such. যদি একটি কান্ট্রি নিঃস্বভাবে মিনিমাম লেভেলে বলে যে আমি স্বাধীন, আমি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সে যদি নিজেই বলে আমি স্বাধীন এবং সেই স্বাধীনতা যদি অন্য অন্য দেশগুলো মেনে নেয়, মিনিমাম যদি এইটুকু মেনে নেয়, তার সোভারেনিটি বা রাষ্ট্র হতে সময় বেশি লাগবে না। তার জন্য তার মিনিমাম যে প্রাইম বলা যেতে পারে কন্ডিশন, সেটা হচ্ছে কি তাকে নিজেকে বলতে হবে, তাকে নিজেকে মানতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট। এক নম্বর পয়েন্ট, সলিউশনের রাস্তা এটা। দিস ইজ ট্রু ইভেন ইফ দ্য কান্ট্রি ইজ ইন কোয়েশ্চেন ডাজ নট হ্যাভ কন্ট্রোল অফ ইটস টেরিটরি অর এ পার্মানেন্ট পপুলেশন। তার মানে এই রকম দেশের ক্ষেত্রে, এরকম কান্ট্রির ক্ষেত্রে এটাও সত্যি হয়ে যায় যদিও যে যদি সে নিজের অঞ্চলকে কন্ট্রোল করতে না পারে কিংবা তার জনসংখ্যা কন্ট্রোল করতে না পারে। অর্থাৎ রাষ্ট্রের সাংবিধানিক তত্ত্ব অনুসারে একটি দেশকে কেবল তখনই দেশ বলে বিদ্যমান মনে করা হবে যখন অন্যান্য জাতি তার সার্বভৌমত্ব স্বীকার করবে তখন। অর্থাৎ এটা আমরা আগেই দেখলাম, কিন্তু এটা বুঝতে হবে সঙ্গে সঙ্গে যে দেশকে স্বাধীন বলে মনে করা যদি হয়ে থাকে, যদি একটি দেশ নিজেকে স্বাধীন বলে মনে করে আর যদি অন্য দেশ সেটাকে স্বীকৃতি দেয়, তাহলে সেটা রাষ্ট্রে কনভার্ট হয়ে যাবে। এবং এটাও সত্য যদি সেই দেশটার যদি অনেকগুলো তাকে আঙুল তোলা হয় তার অনেকগুলো বিষয় নিয়ে, কি যে তার মূল যে ভূখণ্ড বা তার জনসংখ্যা যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলেও যদি অন্যান্য দেশ তাকে বলে যে তুমি এই অঞ্চলটা স্বাধীন অঞ্চল, তাহলে তাকে স্টেট বলে মানতে হবে। সেটা কে বলছে? রাষ্ট্রের সাংবিধানিক তত্ত্ব বলছে, অর্থাৎ কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড থিওরি বলছে যে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে নাও পারি জনসংখ্যা দ্বারা, যদি আজকে আমি আমার টেরিটরিও কন্ট্রোল করতে না পারি, দুমদারাক্কা আমাকে অ্যাটাকও করে দেয়, বাট তবু যদি আমি মনে করে নিই যে না আমি স্বাধীন এবং আমার স্বাধীনতার যে উপলব্ধি সেটা যদি অন্যান্য দেশও বলে দেয় যে না ও দুর্বল, তবে ওর আলাদা আইডেন্টিটি রয়েছে, সেই ক্ষেত্রেও তাকে কি বলা হবে? স্টেট বলা হবে। কে বলছে স্যার? কনস্টিটিউটিভ থিওরি অফ স্টেটহুড বলছে। আদার্স ক্যারেক্টারিস্টিক্স কি? What characteristics define a nation state or an independent state in the modern era? বর্তমান সময়ের কনসেপ্ট কি বলছে? দেখো এই কথাগুলো স্যার কেন আলোচনা করছি? সাম্প্রতিককালে কিছু কিছু অঞ্চল বেশ স্বাধীন হওয়ার দিকে গল্প চলে আসছে। যেমন আমরা পাকিস্তানের একটি পার্টিকুলার অঞ্চল বালুচিস্তান নিয়ে শুনছি, তারা নিজেদেরকে স্বাধীন বলে লাফালাফি করছে। আমাদের প্রায় ভারতবর্ষের বগলে থাকে এটা বাংলাদেশ, 50 বার করে নিজেদেরকে বলে স্বাধীন হলাম স্বাধীন হলাম স্বাধীন হলাম। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা কি? তার মানে এগুলো তো রেলিভেন্ট ইস্যু স্যার। আমরা দেশের আজকে রাজ্যের 1 নম্বর চাকরি পাবো আর এই জিনিসগুলো বোঝা যাবে, শোনার ইচ্ছা হবে না, তার মানে স্যার হবে না। এগুলো কোর কনসেপ্টের জিনিস। আজকে বালুচিস্তান স্বাধীন হচ্ছে, কয়েকদিন আগে শুনেছিলাম তাইওয়ান জায়গাটাকে চায়না ক্যাপচার করে রেখে দিয়েছে। তাইওয়ানের কনসেপ্ট কি?
তিব্বত নাকি চায়নার এখন পার্ট বলি, তিব্বত এখন চায়নার অংশ হয়ে গেছে, তিব্বত আর স্বাধীন নেই, স্বাধীনতা গেল কি করে? তার মানে স্যার এই জিনিসগুলো রাষ্ট্র ব্যবস্থার অংশ, সেখানকার ইতিহাস ভূগোল লুকিয়ে রয়েছে, সেখানকার রাষ্ট্রনীতি লুকিয়ে রয়েছে, স্যার বুঝতে হবে স্যার, ধীরে সুস্থে অল্প অল্প করে বুঝতে হবে। আজকে ভালো না লাগলো কালকে ভালো লাগাতে হবে, যদি আমার স্বপ্ন হয় সিভিল সার্ভিস। কারণ সেই দেশকে যদি লিড করতে হয়, দেশের মূল মন্ত্র বুঝতে হবে লুকিয়ে রয়েছে। তাহলে মডার্ন এরাতে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্বাধীন রাষ্ট্র বা স্টেট, নেশন স্টেট বলতে কি বোঝানো হচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো কি সেগুলো দেখে নেওয়া যায়। কি বোঝানো হচ্ছে? possesses land and borders, অর্থাৎ একটি নেশন স্টেট কিংবা একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট যদি হতে হয়, তাহলে তাকে অবশ্যই কিছু পরিমাণ জমি এবং তার সীমানা অধিকার করে রাখতে হবে, and that are internationally recognized despite the fact that there may be border dispute. দেখা যেতে পারে যে কোনো একটা এলাকাতে কেউ বলছে এটা আমার এলাকা, ও বলছে এটা আমার এলাকা, যদিও ডিসপুট আছে কিছু কিছু জায়গায়, তৎসত্ত্বেও বাদবাকি পুরো সীমানার একটা বেসিক কনসেপ্ট রয়েছে, বাদবাকি একটা জমির বেসিক কনসেপ্ট রয়েছে, এবং সেটা স্বীকৃতি রয়েছে আলাদা আলাদা রাষ্ট্র দ্বারা। যেমন কেন স্যার এগুলো দরকার? এই যে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলি, যা নিয়ে দিন দিন বারবার বারবার করে আমাদের ওপর অ্যাটাক হয়, আমরাও এখন পাল্টা একটু ফোর্স করে উঠছি, আমরা আর চরখাত থাকছি না, আমাদের দেশ পাল্টাচ্ছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। কেন? তার মানে এই যে আসছে কোনটা আমার দেশ, কেন দেব আমরা? আকসাই চীন নিয়ে চায়না করেছে, মাঝে মধ্যেই আমাদের ডোকালাম ইস্যু হয়ে পড়ে, তার মানে এগুলো স্যার রিলিভেন্ট টপিক না? সুতরাং যদি কোনো একটি নেশন স্টেট বা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের, যদি তাকেই বলবো, যদি তার একটি মিনিমাম জমি থাকে বা বর্ডার থাকে, তো সেটা থেকে সে অধিকার করে, যদিও অন্য রাষ্ট্র থেকে দেখালো সেটাকে নিয়ে ডিসপুট করছে, দাবি দাওয়া করছে, এবং অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স সেই নির্দিষ্ট জমির মধ্যে, সেই নির্দিষ্ট বর্ডার সীমানা অর্থাৎ সীমানা অঞ্চলের মধ্যে নির্দিষ্ট কিছু লোকজন তারা পার্মানেন্টলি থাকছে, অর্থাৎ সেখানকার সিটিজেন হচ্ছে। আমার দেশের লোকজন পার্মানেন্ট নয়, যদি এদিক ওদিক করে যাচ্ছে, তাহলে তার নাগরিকত্ব নেই, তাহলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তো সিটিজেনশিপ থাকতে হবে। পজেসেস সোভারেনিটি, অর্থাৎ এমন দেশকে স্টেট বলবো, এমন দেশকেই রাষ্ট্র বলবো যদি তার সোভারেনিটি থাকে, কারোর ব্যাপারে কেউ নাক গলাবে না, আমার ব্যাপারে তুমি নাক গলিও না। which ensures that no other nation can exert influence over its territory. যেটা বলছিলাম যে বাইরে কোনো দেশ তার বিষয়ে নাক না গলায়। whose economic activity is organized, অর্থনৈতিক সেই দেশে কিভাবে রান করছে তারও একটি যেন ব্যবস্থা থাকে, সুনির্দিষ্ট একটি কাঠামো থাকে অর্থনীতির, অর্থনীতি ভঙ্গুর সে দেশের, শুধু অন্যের ওপর যেভাবে বলছে সেভাবে চলছে, সে তো সোভারেন কান্ট্রি নয়, টাকা ধার দেনা করে চলছি। আমি যদি নিজেকে স্বাধীন বলে মনে করতে হয়, তাহলে আমার স্যার অর্থনৈতিক কিছু কনফিডেন্স থাকা দরকার যে আমি 2 টাকা 5 টাকা ইনকাম করতে জানি। আর আমি যদি বলি এ ভাই একটু চা খাওয়া, এ ভাই একটু বিস্কুট খাওয়া, একরকমভাবে তো আমি অন্যের ওপর পরজীবী হয়ে রয়েছি, তাহলে তো কমপ্লিট স্বাধীন হতে পারবো না। সে বলবে তুই এক কাছে জল বোতলটা টেনে নিয়ে আয়, স্বাধীন নই আমি, আমাকে দিয়ে কিছু করানো হবে, অর্থাৎ আমি পরাধীন হয়ে গেলাম। আর যদি আমি বলি যে না 5 টাকা চা দিন তো আমাকে, অর্থাৎ আমি স্বাধীনভাবে চা খাবো না তার জায়গায় আমি লাড্ডু কিনবো, সেটা তো আমার ব্যাপার হবে, অর্থাৎ আমি স্বাধীন মানুষ হবো। তার মানে কোনোটি দেশ একই রকমভাবে তার যদি ইকোনমিক অ্যাক্টিভিটি অর্গানাইজড হয়, নিজস্বভাবে চলে, সেই দেশটা কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। হুইচ রেগুলেটস বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ট্রেড, আন্তর্জাতিক ব্যবসা সে কীভাবে করবে বা লোকাল বিজনেস সে কী করে করবে, সেটা তার নির্দিষ্ট সিদ্ধান্তের উপর দিয়ে চলবে। হুইচ ইস্যুস মানি, অর্থাৎ যার মারফতে সে কিন্তু টাকা রোল করছে, ইনকাম করছে, অর্থনীতির চাকা ঘুরছে। এছাড়া কি? তার মানে অর্থনীতি দরকার ঠিকঠাক, 2 কি থাকা দরকার, সোসাইটি থাকা দরকার, 3 কি থাকা দরকার, তার নিজস্ব লোকজন থাকা দরকার, 4 তার একটা সীমানা থাকা দরকার। তাহলে 1 নম্বর হচ্ছে সীমানা থাকতে হবে, 2 তার লোকজন থাকতে হবে, 3 তার নির্দিষ্ট নিজস্ব অর্থনীতি থাকতে হবে, এবং 4 পজেসেস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, ঠিকঠাকভাবে যেন যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকে, পরিবহন ব্যবস্থা ঠিকঠাক থাকে, ক্যাপাবল অফ মুভিং বোথ পিপল অ্যান্ড গুডস,
নিজস্ব মানুষজন বা পণ্য পরিবাহী যে কোনো জিনিসপত্র যেন ট্রান্সপোর্ট ঠিকঠাক থাকে। আমার যদি ট্রান্সপোর্টেশন ঠিকঠাক না থাকে তাহলে তো অন্যের উপর নির্ভর করতে হবে। যদি নির্ভর করতে হয় তাহলে কিন্তু আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, পরজীবী হয়ে গেলাম, তাহলে কিন্তু স্বাধীনতা চলে গেল। অর্থাৎ ট্রান্সপোর্টেশন কিন্তু নিজস্ব হতে হবে, পরিবহন ব্যবস্থা নিজস্ব হতে হবে, অন্যের উপর ডিপেন্ড করলে চলবে না। এই পয়েন্টটা অনেকেই কিন্তু হারিয়ে ফেলে, মাথার মধ্যে আসেই না। পজেসেস মেথড অফ টিচিং, খুব ইম্পর্টেন্ট। টিচিং থাকতে হবে সেই দেশে নিজস্ব। আজকে যদি আমরা বিদেশ থেকে জ্ঞান আহরণ করি, করতেই পারি, কিন্তু টিচিং মেথড যদি নিজস্ব না থাকে তাহলে সেই দেশের রুট কালচার পাল্টে যাবে। একজন শিক্ষক ডাক্তার বানায়, একজন শিক্ষক ইঞ্জিনিয়ার বানায়, একজন শিক্ষক শিক্ষকও বানায়, একজন শিক্ষক আমলা বানায়, কিন্তু ডাক্তার একজন সে রোগীকে সুস্থ করে বলতে পারে, একজন ইঞ্জিনিয়ার ব্রিজ করে দিতে পারবে, শিক্ষক জাতিকে তৈরি করে। সুতরাং যদি টিচিং পয়েন্ট ঠিকঠাক থাকে তাহলে পরিবহন ঠিক থাকবে, পরিবহন ঠিক থাকলে অর্থনীতি ঠিক থাকবে, অর্থনীতি ঠিক থাকলে লোক ঠিক থাকবে, লোক ঠিক থাকলে স্যার রাষ্ট্রনীতি ঠিকঠাক থাকবে, রাষ্ট্রনীতি ঠিকঠাক থাকলে তার সীমানা ঠিক থাকবে। টিচিং ইজ ইম্পর্টেন্ট। নিজস্ব টিচিং মেথড থাকতে হবে সেই দেশের। হ্যাজ দ্য রেকগনিশন অফ এ নাম্বার অফ আদার সভারেন স্টেট, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশ সেই দেশকে যেন স্বীকৃতি দেয়। অর্থাৎ যদি এটি মডার্ন হিসাব অনুযায়ী এটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলতে যা বোঝানো হচ্ছে, তাহলে এই গুণাবলীগুলি তার বেসিক দরকারি ক্রাইটেরিয়া এই হবে। নেক্সট কি বলছে স্যার, আমি আবার বলছি, নোটগুলো বাংলায় ইংরেজিতে দুভাবেই আছে, চিন্তা করো না, জাস্ট তোমরা শুধু ভালো করে পড়াশোনা করো, নোটগুলো সব টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। নেক্সট, সোভারেন স্টেট যে এতক্ষণ ধরে বলছিলাম তার কোয়ালিটিস কি কি থাকা দরকার। স্টেট, তাকে রাষ্ট্র বলি কিংবা নেশন বলি কিংবা কান্ট্রি বলি, যাই বলি না কেন, আর অল টার্মস দ্যাট ডিসক্রাইব গ্রুপস অফ পিপল হু লিভ ইন দ্য সেম প্লেস। এক দল মানুষ, এক গোষ্ঠী মানুষ তারা একটা নির্দিষ্ট জায়গায়, একই জায়গায় বসবাস করছে, অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডিল ইন কমন। সাধারণভাবে তারা একই রকমভাবে কমন গোল ডিল করছি আমরা। ভেবে দেখো, ভারতবর্ষের জন্য আজকে কেউ গুজরাটি হোক, কেউ আজকে রাজস্থানী হোক, কেউ আজকে তামিলনাড়ুর লোক হোক, কেউ আজকে কন্নড় লোক হোক, কেউ আজকে কেরালার লোক হোক, কেউ উড়িষ্যার লোক হোক, কেউ অন্ধ্রা হোক, কেউ তেলেঙ্গানা হোক, কেউ পশ্চিমবাংলার লোক হোক, কেউ সিকিমের লোক হোক, কেউ জম্মু কাশ্মীরের লোক হোক, এই হোক না কেন, আমরা সবাই কিন্তু আজকে কমন গোল নিয়েই বসবাস করছি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। গ্রেট ডিল ইন কমন। But while states and sovereign states are political entities, যদি আমরা আজকে রাষ্ট্র ব্যবস্থা বলি তাহলে এই দেশকে এক রাখার জন্য বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দেশের মানুষজনকে ভালো রাখার জন্য যে সরকারি রাজনীতি আসবে এটাই হচ্ছে স্টেট বা স্টেটহুড, রাষ্ট্র ব্যবস্থা। সরকার সেগুলোকে দেখভাল করবে। নেশন অ্যান্ড কান্ট্রিজ মাইট অর মাইট নট বি, অর্থাৎ নেশন বা কান্ট্রিতে সেগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। এ সোভারেন স্টেট সামটাইমস কল্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট হ্যাজ দ্য ফলোয়িং কোয়ালিটিস। একটি স্বাধীন রাষ্ট্র বা একটি সোভারেন সার্বভৌম রাষ্ট্রের কিছু কিছু বস্তু থাকা দরকার। কি? স্পেস থাকতে হবে, অর টেরিটরি থাকতে হবে দ্যাট হ্যাজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড বাউন্ডারিজ। আন্তর্জাতিকভাবে তার জন্য বাউন্ডারিগুলো রেকগনাইজড হয় যে আমার এলাকাটা এইটুকু, আমার এলাকাটা এইটুকু, আমার এলাকাটা এইটুকু, মানে আজকে আমার এইটুকু পাকিস্তান, এইদিকে নেপাল, এইদিকে শ্রীলঙ্কা, আমার এইদিকে বাউন্ডারি, আমার জন্য এইটুকু ক্লেমড রয়েছে ইন্টারন্যাশনালি যে আমার টেরিটরি বা স্পেস এইটুকু। পিপল হু লিভ ইন দেয়ার ওন অ্যান্ড অনগোয়িং বেসিস, এখানে সাধারণ মানুষ, এখানকার মানুষজন তাদের এখানকার স্বাভাবিক যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী তারা স্বাভাবিকভাবে বসবাস করছে, তো জোর জবরদস্তি করছে না, কারণ সেই দেশ যদি স্বাধীন হয় সেখানকার মানুষজন কি হবে? স্বাধীন হতে হবে। রেগুলেশন গভর্নিং ফরেন অ্যান্ড ডোমেস্টিক ট্রেড, এবং এই দেশ বাইরের দেশের থেকে বা নিজের দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কি করবে তার জন্য পর্যবেক্ষণ থাকতে হবে, রেগুলেশনস থাকতে হবে, কারণ ট্রেডের কি করবে? ব্যবসা বা অর্থনীতির চাকা ঘোরাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে সোভারেন স্টেটের বেসিক কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, কোয়ালিটিস এগুলো।
ঠিক। এছাড়া দ্য এবিলিটি টু ইস্যুস লিগাল টেন্ডার দ্যাট রেকগনাইজ অ্যাক্রস বাউন্ডারিজ। ঠিক আছে, বাণিজ্য করার জন্য বেশ কিছু লিগালিটি থাকতে হবে, আইনের আইন থাকতে হবে, মানে ল থাকতে হবে। এটা শুধুমাত্র টেন্ডার, যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু থাকতে হবে। and internationally recognized government that provides public services and police power and has a right to make treaties, wage war and take other actions on behalf of its people. অর্থাৎ একটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত কোনো রাষ্ট্র বা সরকার সে কি প্রোভাইড করবে? পাবলিক সার্ভিস দেবে। এই যে আমরা পড়াশোনা করছি ডাব্লিউবিসিএস হওয়ার জন্য, কারণ সিভিল সার্ভিস, পাবলিক সার্ভিস, দেশের মানুষজনকে সেবা দেওয়ার করবো যাতে দেশের মানুষজন ঠিকঠাক করে থাকতে পারে, তার জন্য পাবলিক সার্ভিস থাকতে হবে, এটা সরকারকে দিতেই হবে। অ্যান্ড পুলিশ পাওয়ার, প্রশাসন থাকতে হবে, প্রশাসন যেন প্রহসনগুলোকে বন্ধ করে, যদিও এখন বর্তমানে ব্যাপারটা আলাদা, তবুও প্রশাসনটা প্রহসন বন্ধ করার চেষ্টা করবে। অ্যান্ড হ্যাজ দ্য রাইট টু মেক ট্রিটিস, অবশ্যই সেই রাষ্ট্র ব্যবস্থা অন্য দেশের সঙ্গে বা অন্য যে কোনো বিষয় চুক্তি করার জন্য সক্ষম হতে। ওয়েজ ওয়ার, যুদ্ধ লাগে, যুদ্ধর যে খাটাখাটনি বা যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনি যেন বহন করতে পারে, মানে যুদ্ধে সে অংশগ্রহণ করতেও পারে, যুদ্ধ উঠাতেও পারে, বা তার জন্য যে যে সফলতা দরকার, সফলতা যেন সে বিয়ার করতে পারে। অ্যান্ড টেক আদার অ্যাকশনস অন বিহাফ অফ ইটস পিপুল, দেশের মানুষের জন্য, জাতির মানুষের জন্য সে যেন সেই অ্যাকশনগুলো সে নিতে পারে। সোভারেনিটি মিনিং দ্যাট নো আদার স্টেট শুড হ্যাভ পাওয়ার ওভার দ্য কান্ট্রিজ টেরিটরি, এটা বারবার করে বলেছি। সোভারেনিটি মানেই এটা যে অন্য কোনো বিষয়ে, সেটা বাইরের হোক কি ইন্টারনাল হোক, অন্য কোনো দেশ সেই বিষয়ে সে দেশের জন্য নাক গলাবে না। মেনি জিওগ্রাফিক এন্টিটিস হ্যাভ সাম বাট নট অল দ্য কোয়ালিটিস দ্যাট মেক আপ আ সোভারেন স্টেট। যদিও দেখা যাচ্ছে অনেক জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্কের মধ্যে দেখা যায় তাদের অন্যান্য বৈশিষ্ট্য থাকছে, তাদেরকে আমরা স্টেট বলতে পারি না, বা বিশেষত সোভারেন স্টেট বলতে পারি না। অ্যাজ অফ 2020 সাল অনুযায়ী যদি দেখি, দেয়ার আর 195 সোভারেন স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড। 195 খানা সোভারেন রাষ্ট্র রয়েছে এই পৃথিবীতে। 197 বাই সাম কাউন্টস, কোথাও না কোথাও হিসাব করা হয় যে 197টা হচ্ছে দেশের সংখ্যা, কোথাও কোথাও বলা হয় রেকগনাইজ রয়েছে 195টা। 193 আর মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস, এর সঙ্গে 193 খানা মেম্বার রয়েছে। যদিও ইউনাইটেড নেশনস দুখানাকে বাদ দিচ্ছে, এক প্যালেস্তাইন আর একটা হচ্ছে হোলি সি। জিকের কোশ্চেন খেয়াল রাখতে হবে, এই প্রসঙ্গই দেখো সবকটা কিন্তু ইন্টার রিলেটেড। প্যালেস্তাইন আর হোলি সিকে ইউনাইটেড নেশনস বাদ রেখেছে স্টেট হিসাবে, অর্থাৎ রাদার সোভারেন স্টেট হিসাবে তারা কিন্তু সংজ্ঞা দিচ্ছে না সাম্প্রতিককালে দুটো দেশকে, প্যালেস্তাইন এবং হোলি সি। টু আদার এন্টিটিস তাইওয়ান অ্যান্ড কসোভো আর রেকগনাইজড বাই সাম। অনেক সময় তাইওয়ানকে বা কসোভোকে আলাদা কান্ট্রি বা স্টেট হিসাবে বলা হয়, বাট সোভারেন স্টেট বলা হচ্ছে না। নট অল মেম্বার্স অফ দ্য ইউনাইটেড স্টেট রেকগনাইজড ইট, অর্থাৎ তাইওয়ান বা কসোভোকে কিন্তু ইউনাইটেড নেশনসে অন্যান্য দেশগুলো তারা সোভারেন স্টেট হিসাবে কিন্তু গণ্যতা দিচ্ছে না, মান্যতা দিচ্ছে না। অর্থাৎ সোভারেন স্টেটের যে কনসেপ্ট, তার নিজস্ব পাবলিক সার্ভিস থাকতে হবে, তার নিজস্ব পুলিশিং পাওয়ার থাকবে, তার নিজস্ব ট্রিটি করার মতো করে রাইট থাকতে হবে, তার নিজস্ব ওয়েজ ওয়ার থাকবে, কিংবা তার নিজস্ব অ্যাকশন থাকবে তার নিজের লোকগুলোকে ঠিকঠাক রাখার জন্য, কিংবা তার নিজের ব্যাপারে বা এক্সটার্নাল ব্যাপারে বাইরের লোক নাক গলাবে না, এই যে পাওয়ারটা অর্থাৎ সোভারেনিটি সেটা থাকতে হবে। এই জিনিসগুলো প্যালেস্তাইনের নেই, এই জিনিসগুলো হোলিসিয়ার নেই, তাইওয়ানের নেই, কসোভোর নেই, তাই জন্য এই দেশগুলোকে কিন্তু সোভারেন কান্ট্রি হিসেবে মেনে নেওয়া হচ্ছে না। ক্লিয়ার? আর স্যার কি? তাহলে এন্টিটিস দ্যাট আর নট সোভারেন স্টেট, কোন কোন জায়গা আছে যেগুলোকে আমরা সোভারেন স্টেট হিসাবে মান্যতা দেব না? কোন কোন জায়গা আছে স্যার? একটু পড়াশোনা করি, আমরা চর্চা করি সহজভাবে। দেখো, এরকম অনেক সত্তা বা রাষ্ট্র ব্যবস্থা বা বলতে পারো জিওগ্রাফিক্যাল এন্টিটিস রয়েছে, ভৌগোলিকভাবে বা সাংস্কৃতিক তাৎপর্যতা রয়েছে তার, কিন্তু সার্বভৌম রাষ্ট্র হিসাবে যে গুণাবলী থাকা দরকার সেইগুলো কিন্তু তারা নেই।
তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়। অর্থাৎ তাদেরকে আমরা কি বলবো? অসার্বভৌম রাষ্ট্র বা জাতীয়ত নেশন বলবো। তাদেরকে আমরা কি বলবো? নেশন বলবো বা নন সোভারেন স্টেটস বলবো, কিন্তু কোনো রকম ভাবে সোভারেন স্টেট তাদেরকে বলবো না। দে আর নট সোভারেন স্টেট। তারা সেই যুক্তিগুলোকে তারা মানছে না, তাদের কাছে নেই। তাদের জিওগ্রাফিক্যাল ল্যান্ডমার্ক রয়েছে, তাদের কালচারাল ল্যান্ডমার্ক রয়েছে, বা তারা কিন্তু সোভারেনিটি তাদের মধ্যে নেই। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এটাই যে এই অঞ্চলগুলো, সার্বভৌম রাষ্ট্রের অঞ্চলগুলি তাদের নিজস্ব অধিকারে, সার্বভৌম রাষ্ট্র নয়। এই রকম যে সত্তাগুলো রয়েছে তাদের বেশিরভাগগুলো ক্ষেত্রে কি থাকে যে অসার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা বিবেচিত হয়। অন্যান্য রাষ্ট্র তাদেরকে রেকগনিশনই দেয় না। অনেকের নিজস্ব ইতিহাস রয়েছে, নিজস্ব ভাষাও রয়েছে, তবুও তাদের সেই পলিটিক্যাল অ্যাসপেক্টস নেই, তাদের লিগাল এই অ্যাকশনস নেই। তাদের না সরকার রয়েছে, না প্রশাসন রয়েছে, না পুলিশিং পাওয়ার রয়েছে, না তাদের পাবলিককে সার্ভিস করার জন্য পাবলিক সার্ভিস সেক্টর ঠিকঠাক করে রয়েছে। অর্থাৎ ভাষা ইতিহাস থাকা মানে সেটা দেশ, বা ভাষা কালচার থাকা মানে সেটা দেশ, সেটা নয়। সে যে সার্বভৌম সেটা নয়। তাকে আমরা জাতি বলতে পারি, নেশন বলতে পারি, সেটা নয়। উদাহরণস্বরূপ বলি, তখন যদি আমরা ন্যাশনালিটির জায়গায়, বাবা আজকে আমি বলি আমি বাঙালি, তুমি ওড়িয়া, তুমি পাঞ্জাবি, তাহলে স্যার আজকে এক একটা অঞ্চল ভেদে আমাদের ভাষা আলাদা, আমাদের কালচার আলাদা, সব আলাদা, কিন্তু নেশন কিন্তু আমরা নেশনের দিক থেকে কিন্তু ইন্ডিয়ান। কারণ ওভারঅল ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষ যে বিবিধের মাঝে যে ঐক্য, যে বৈচিত্র্য নিয়ে চলছে, সেইটা কিন্তু আমাদের পরিচয়। আমাদের পরিচয় কিন্তু ইন্ডিভিজুয়ালিটি নয়, আমাদের পরিচিতি হচ্ছে ইউনিটি অ্যান্ড ইন্টি। উদাহরণস্বরূপ যারা যারা নন সোভারেন কান্ট্রি, তাদের উদাহরণ কি? হংকং, বারমুডা, গ্রিনল্যান্ড, পুয়ের্তো রিকো, এগুলো কিন্তু নন সোভারেন স্টেট। নন সোভারেন স্টেট হংকং, বারমুদা, গ্রিনল্যান্ড, পুয়ের্তো রিকো, এটা নন সোভারেন স্টেট। এছাড়া যদি দেখো নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, ইভেন ইংল্যান্ড, এরা কিন্তু সোভারেন নয়, এরা কার্ড পার্ট, এরা হচ্ছে ইউনাইটেড কিংডমের পার্ট। এরা কিন্তু ইন্ডিভিজুয়াল স্টেটহুড নেই, এরা কিন্তু সবাই মিলে ইউনাইটেড কিংডম, অর্থাৎ এদের একসাথে করে হবে। ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদেরও তাই, আমরা কিন্তু ইন্ডিয়া, ইউনিয়ন অফ স্টেটস, আমরা ইউনিয়ন অফ ইন্ডিয়া আমরা, ঠিক। তার মানে স্যার এবার চলে আসা জাতি তত্ত্বে, ন্যাশনালিজমে, নেশানে। Nation are culturally homogeneous group of people who share a common language, institution, religion and or historical experience. নেশান বলতে গেলে, জাতি বলতে গেলে সেই ধরনের কতগুলো মানুষকে বোঝানো হবে তাদের নিজস্ব কমন ভাষা থাকতে হবে, তাদের নিজস্ব প্রতিষ্ঠান থাকবে, ধর্ম থাকবে, অথবা ঐতিহাসিক কোনো ঐতিহ্য থাকবে, তার অনুভূতি থাকবে। সাম নেশনস আর সোভারেন স্টেটস, এর মাধ্যমে কোনো কোনো নেশন সোভারেন স্টেট হয়, আবার কোনো কোনো নেশন সোভারেন স্টেট নয়। নেশনস দ্যাট হোল্ড টেরিটরি বাট আর নট সোভারেন স্টেটস ইনক্লুড, একটা নেশনসের কোনো কোনো নেশনস আছে যাদের টেরিটরি আছে, বাট তারা কিন্তু সোভারেন স্টেট নয়। এখানে প্যাচ উদাহরণগুলো বোঝো, কোনো কোনো জাতির নিজস্ব অঞ্চল রয়েছে, বাট কিন্তু তাদের মধ্যে সোভারেনিটি নেই। যেমন দ্য ইন্ডিয়ান নেশনস অফ দ্য ইউনাইটেড স্টেটস। বাকি দেখো, আমরা যখন পাঞ্জাব বলি, আমরা যখন বাংলা বলি, আমরা যখন বিহার বলি, আমরা যখন তেলেঙ্গানা বলছি, বা আজকে গোয়ার মারাঠি অঞ্চল বলছি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিটিকে প্রমোট করছি না। আমরা কি বলছি? আমরা সবাই মিলে ইউনাইটেড। অর্থাৎ প্রতিটা জাতি আলাদা আলাদা করে ইতিহাস, প্রতিটা জাতির আলাদা আলাদা করে ধর্ম, প্রতিটা জাতির আলাদা আলাদা করে ইতিহাস, ভূগোল সব রয়েছে, বাট ওভারঅল কিন্তু ইন্ডিভিজুয়াল সোভারেনিটি নেই। আমরা পুরোটা মিলিয়েই ইন্ডিয়ানের আন্ডারে পড়ছি, আমরা ইন্ডিয়ার আন্ডারে পড়ছি, আমরা গোটা একটা দেশ তৈরি করছি। আমরা তো আলাদা আলাদা করে এগুলো রাজ্য, প্রভিন্স, এগুলো কিন্তু আইডেন্টিটি নয়, পুরো টাকাটা হয়ে যেতাম। একই রকম ভাবে বসনিয়া অ্যান্ড হেজারগোভিনিয়া,
বা ক্যাটালোনিয়া ইন দ্য নর্দার্ন স্পেন রিজিয়ন, কিংবা কোয়েবেক, কোর্সিকা, সিসিলি, তিবেত, ইভেন তিবেত চায়নার পার্ট বলা হচ্ছে। তিবেতের আলাদা করে কালচার, আলাদা করে রিলিজিয়ান, আলাদা করে হিস্ট্রি সমস্ত আছে, বাট এরা তিব্বতের পার্ট, কারণ তিব্বতের আলাদা করে সোভারেনিটি নেই। ইন অ্যাডিশন টু দ্য নেশনস দে নট সোভারেন স্টেটস, ইট ক্যান বি আর্গুড বাই সাম নেশনস গভর্ন নো টেরিটরি অ্যাট অল। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো জাতি আছে যাদের কোনো সোভারেনিটি নেই, বা কোনো রকমভাবে জিওগ্রাফিক্যাল টেরিটরি পর্যন্ত নেই। কীরকম স্যার? রোহিঙ্গা ইস্যু, জাতি হিসাবে এদের একটা বৈশিষ্ট্য আছে, রোহিঙ্গা ঢুকে পড়ছে বলছি, তার মানে এদের আইডেন্টিটি আছে। বাট দেখো বর্তমানে এদের কোনো ল্যান্ডমার্ক নেই, দেশ নেই, এদের জায়গা নেই, এদের কোনো গভর্নিং সিস্টেম নেই। এরকমভাবে সিন্ধি, ইয়োরোবা কিংবা ইয়োগবো এই মানুষজনদের কিন্তু আলাদা করে পৃথক ইতিহাস রয়েছে, কালচার রয়েছে, ভাষা এমনকি রয়েছে, বাট তাদের কোনো টেরিটরি নেই, তাদের কোনো সরকার নেই। তার মানে এরাও কিন্তু নন সোভারেন স্টেটস, এদেরকে স্টেট হিসাবে গণ্য করা যাবে না এদের অঞ্চলগুলোকে, ঠিক আছে? সাম স্টেটস হ্যাভ টু নেশনস, কোনো কোনো রাষ্ট্র ব্যবস্থায় দুখানা নেশনস রয়েছে। কিরকম? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল রাখবে বাবা। সাম স্টেটস হ্যাভ টু নেশনস, এটা বিশেষ বৈশিষ্ট্য। ক্যানাডা অ্যান্ড বেলজিয়াম, কানাডা আর বেলজিয়ামে দুখানা জাতিতত্ত্ব রয়েছে, দুখানা ন্যাশনালিজম রয়েছে, ঠিক? তো আমরা এই যে নেশন, স্টেট এগুলো বুঝলাম, এখান থেকে একটা কমন ফ্রেজ আসবে, নেশন স্টেট। এই জিনিসটা আবার কি স্যার? when a nation of people has a sovereign state of its own, যখন কোনো এক ধরনের জাতির লোকজনের নিজস্ব সোভারেন স্টেট থাকে, রাষ্ট্র ব্যবস্থা থাকে, দেন ইট কল্ড অ্যাজ নেশন স্টেট। তাহলে কি স্যার আমরা বলতে পারি ইন্ডিয়া নেশন স্টেট? হ্যাঁ, আমাদের পৃথক পৃথক জাতি রয়েছে, কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ তেলেগু, কেউ তামিল, কেউ কান্নাড়ি, কেউ মালায়ালাম, কেউ পাঞ্জাবি, মানে আমাদের অঞ্চলভেদ রয়েছে। বাট আমাদের কি সোভারেনিটি রয়েছে? স্যার আছে আমাদের সোভারেনিটি, আমাদের সোভারেনিটি স্টেট রয়েছে, হ্যাঁ আমাদের স্টেট রয়েছে, সরকার রয়েছে। তাহলে স্যার আমরা কি নেশন স্টেট বলতে পারি। এক্সাম্পল ইন্ডিয়া বলতে পারি স্যার আমাদের। পপুলেশন লিভিং ইন নেশন স্টেটস শেয়ার হিস্ট্রি, স্যার আমাদের ইতিহাস আছে, আছে স্যার। স্যার আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, স্যার আছে। এথনিসিটি আছে, আছে। স্যার আমাদের কালচার আছে, আছে। মানে স্যার আমরা অবশ্যই নেশন স্টেট। তাহলে এইরকমই সব থেকে উন্নত মানের নেশন স্টেটের উদাহরণ কি হতে পারে? আইসল্যান্ড আর জাপান। এক্সিলেন্ট এক্সাম্পল। কেন? কারণ এদের নিজস্ব বেশিরভাগ মানুষের born in this nation state their same ancestry, অর্থাৎ এদের পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য, আমাদের যেমন বৈচিত্র্য, ওদের আর কি সেম কালচার, সেম অ্যানসেস্ট্রি, সেম কালচার। এই জন্য এটাকে বলা হয় এক্সিলেন্ট এক্সাম্পল এই নেশন স্টেটহুডের। আর আমাদেরটা হচ্ছে ডাইনামিক, আমাদেরটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? তো আজকের যে সেশন আমরা স্যার মূলত করলাম, সেখান থেকে জাতি, সেখান থেকে জাতিতত্ত্ব, সেখান থেকে রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে দেশ কাকে বলায়, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা যে WBCS পড়াশোনা করব, আমরা যে এই রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর চাকরির জন্য আমরা যে লড়াইটা করছি, যে সিভিল সার্ভিস আমরা দেব, তার জন্য স্বপ্ন বুনছি, তার জন্য দেশ কি জিনিস, আমরা কিসের পার্ট হতে চলেছি বা কেন হতে চলেছি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার ছিল। কারণ আমাদের সেই সংস্কৃতি বজায় রেখেই সেই যোদ্ধা হবার অলরেডি, সেই যুদ্ধ বুনেই আমরা কিন্তু স্বপ্ন বুনেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে তিল তিল করে আমরা সমুদ্রের মতো করে সুন্দর করে তুলব আমাদের এই স্বপ্নগুলোকে। নানাভাষী, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ আমরা যে ভারতবর্ষের লোকজন, আমরা যে ভাষায় লোকজন কথা বলি না কেন, যে পশ্চিমবঙ্গের লোকজন, আমরা যেদিকেই থাকি না কেন, যে তুমি পুরুলিয়ার লোক হও, তুমি বাঁকুড়ার লোক হও, তুমি আলিপুরদুয়ারের লোক হও, কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার লোক হও, নদিয়ার লোক হও, মালদার লোক হও, যেখানেই থাকো না কেন, যে জেলার লোক হও না কেন,
আমাদের নিজস্ব হয়তো আরও টুকরো টাকরা করে দেখতে গেলে নিজস্ব কালচার রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে। এই যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য দিয়েই কিন্তু আমরা একে একের সঙ্গে ইউনিটি মেনটেন করব, ইন্টিগ্রিটি মেনটেন করব এবং এগুলো মেনটেন করব দেশের পতাকায়, দেশের পতাকাকে আরও এগিয়ে নিয়ে। আজকে এই অবধি থাকবে। পরের দিন এরকম করে যে হাটকে করে পড়াশোনা করা যায়, প্যান ভিউতে পড়াশোনা করা যায়, যারা মূলত সিভিল সার্ভিসকে চাইছো, রক্তের মধ্যে তোমার স্বপ্ন বুনে গেছে, তাদের জন্যই কিন্তু এই ক্লাসের আয়োজন করা। পরপর করে ক্লাস দেখতে থাকো। আর তোমাদের আর কি চাই, তোমাদের কি রকম লাগছে, বা তোমাদের আর কি কি ডিমান্ড, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকে যদি রাখলাম, পরের দিন পরের ক্লাসে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।